So, in today's class, we begin with Antonio Gramsci. আজকে মার্কসিজমটা, কারণ তোদের তো আর অত এলাবোরেটলি পড়তে লাগবে না নেট সেটের জন্য, ডিটেইলে ঢুকছি না, বাট যেটুকু ইনফরমেশন দরকার দিয়ে আজকে শেষ করে দেবো। অনেকগুলো ক্লাস হলো মার্কসিজম নিয়ে। So Antonio Gramsci, literally, deadline যদি দেখো 1891 and 1937, and he was an Italian. And main যে জিনিসগুলো মনে রাখা গ্রামসি নিয়ে, he elaborated the notion of hegemony. Hegemony নোশনটা উনি দিচ্ছেন, মানে এলাবোরেট করছেন, and wrote some 34 notebook while in prison. এখন দেখো হেজিমনি নিয়ে উনি কি বলতে চাইছেন, আগে একটু পড়ে নি। 34টা নোটবুক লিখেছিলেন, এটা একটু দেখো, দেখে নিয়ে মেইন পয়েন্ট গুলো দেখো, তারপরে আমি ওভারঅল একটা ডিসকাশন করব। অটোনোমাস রিভলিউশনারি পোটেনশিয়াল, এটা দেখতে পাচ্ছিস তো যেটা লেখা আছে, স্লাইডটা যেটা শেয়ার করা আছে। আরে হ্যাঁ স্যার, স্লাইডটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। Okay, autonomous revolutionary potential on the part of the proletariat could not be realized through political and intellectual autonomy. So, কি বলছে? Autonomous revolutionary potential on the part of the proletariat. Proletariat revolutionary potential আছে কিনা could only be realized through political and intellectual autonomy. তাকে যদি political and intellectual autonomy দেওয়া যায়, then only you can literally find whether they have, the proletariat, they have the revolutionary potential. মানে autonomy-টাই তো দেওয়া হয় না in a democracy, which is also literally linear to capitalism. একটা পলিটিক্যাল ফ্রেমওয়ার্কে ডেমোক্রেসি, বাট ইকোনমিক্যাল ফ্রেমওয়ার্কে যখন ক্যাপিটালিজম হয়ে যায়, দেন দ্য ডেমোক্রেসি বিকামস মক ডেমোক্রেসি। এন্ড ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে যেটা বলছেন যে অটোনমি, মানে আমি আমার ইচ্ছায় আমার পলিটিক্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি ইউটিলাইজ করবো বা ম্যানিফেস্ট করবো, আই উইল রাইট অ্যাকর্ডিংলি, আই উইল think politically as per my own realization. এটা তো হয় না। If you are in a capitalist economy, the capitalist always uses the superstructure to control your political and intellectual point of view. But first point, hegemony te Gramsci is saying that no, if the proletariat need to grow the revolutionary potential, he must give given political and intellectual autonomy. তাকে তার মতো করে ভাবতে দিতে হবে, ভাবার স্বাধীনতা দিতে হবে। Look at the second point, that is very important. The working class must educate themselves. কে রে, কেউ স্ক্রিনে স্ক্র্যাচ ফেলবি না, স্ক্রিন শেয়ার করেছি মানে স্ক্রিনে স্ক্র্যাচ ফেলবি না কেউ। The working class must educate themselves in the management of the society, acquiring both the culture and psychology of a dominant class through its own channels like meetings, congress, discussion, mutual education. এখন দেখো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট and simultaneously very shocking. কি বলছে? The working class must educate themselves. এই অবধি ঠিক আছে, ওকে, উই আন্ডারস্ট্যান্ড যে হ্যাঁ, যদি পলিটিক্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল অটোনমি যদি তাকে দেওয়াও হয় তার রিভলিউশনারি হতে, বা if he wants to think politically and if he wants to manifest the intellectual capability, the working class people, the proletariat must have education. education ছাড়া এগুলো করা যায় না। তোমাকে বলা হলো বা তোমার মনের মধ্যে বিশাল বড় রিভলিউশনারি একটা সত্তা রয়েছে, বাট সেটাকে লিখতে গেলে তোমাকে কি হতে হবে? সেটাকে লিখতে গেলে তোমাকে এডুকেটেড হতে হবে, আদারওয়াইজ তুমি লিখতে পারবে না, তাই তো? ঠিক এইরকম একই কথা বলছে কে? গ্রামসি। কিন্তু গ্রামসি তারপরে আর একটা জিনিস চলছে,
educate themselves in the management of the society. একটা important কথা, তাহলে educate করতে হবে কোন purpose? In the management of the society. That is, if Marx, আমি বারবার বলছি ওল্ড স্কুলের আগে অবধি, এই সরি নিউ স্কুলের আগে অবধি, দ্যাট মিনস ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের আগে অবধি যারাই মার্কসিজমের উপর চর্চা করছে বা দোজ হু আর অ্যানালাইজিং মার্কসিজম, তারা কি করছে মেনলি? দে আর লিটারালি, আচ্ছা কেউ একটু গ্রুপে লিখে দে শুভজিৎ মাস্ট লিভ অ্যান্ড রিজয়েন বিকজ ওর স্পিকার কোনো কাজ করছে না। কেউ একটু গ্রুপে লিখে দাও ওর স্পিকার কেন কানেক্টেড নেই, মেবি হি ইজ আনএবল টু লিসেন এনিথিং। সো দেখো যেটা বলছি, ম্যানেজমেন্ট অফ দ্য সোসাইটি, মার্কস কি বলছেন? মার্কস নিড এ কমিউন ruled by the proletariat, a government run by the proletariat. Then if one has to do the governance, then that class, not the individual, that class need to learn the management of the society. Now Gramsci কিন্তু এই ডাইরেক্ট এই জায়গাটায় ফোকাস করতে, যেটা এর আগের কেউ করেনি, এবং এখান থেকে উনি হেজিমনের কনসেপ্টে যাচ্ছেন। কিভাবে? যে ওয়ার্কিং ক্লাসকে যদি ম্যানেজমেন্টের সোসাইটিটাকে নিতে হয়, সোসাইটিটাকে ম্যানেজ করতে হয় প্রপারলি, দেন দে মাস্ট এডুকেট দেমসেলফ ইন সাচ এ ওয়ে। And এইখানে একটা অদ্ভুত কথা বলছে তারপরেরটা, that is more interesting, acquiring both the culture and psychology of the dominant class. Now একটা সোসাইটিতে ডমিনেন্ট ক্লাস বলতে মার্কস কাকে বোঝাচ্ছেন, বা গ্রামসি যদি মার্কসিজমকে ফলো করেন, দেন obviously the dominant class is the capitalist. And very shockingly, Gramsci is asking to acquire the culture and psychology of the dominant class. But why? Why? কেন উনি বলছেন যে ডমিনেন্ট ক্লাসের কালচার এন্ড সাইকোলজি তোমাকে শিখতে হবে? Through its own channels. কোন চ্যানেলে? মিটিং, কংগ্রেসেস। যারা সিপিএম এর সঙ্গে পরিচিত তারা জানো যে কংগ্রেস মানে হচ্ছে কংগ্রেগেশন থেকে কংগ্রেস এসছে, যেখানে দ্যাট মিনস মিটিং। কংগ্রেস মানে এক জায়গায় জড়ো হওয়া, ডিসকাশন, মিউচুয়াল এডুকেশন। এখন why the psychology of the dominant class? দেখো এখানে প্রথমে একটা জিনিস বলে রাখি, যেটা গ্রামসি পড়ে আমাদের মনে হয় তাহলে গ্রামসি কি ক্যাপিটালিস্টদের কালচার অ্যাকোয়ার করতে বলছে? না, because Gramsci is giving the concept of hegemony. Dominant class মানে not literally the capitalist, but the class who dominates culturally, socially, economically. সেটা ক্যাপিটালিস্ট নাও হতে পারে, but one thing is for sure, dominant class হতে গেলে one need to have the psychology to dominate. আমি ডমিনেট করব অন্যদের উপর, এই সাইকোলজিক্যাল প্রিপারেশনটা দরকার। এখানে ডমিনেন্ট ক্লাস মানে কিন্তু it is not here the capitalists are being intended to. ক্যাপিটালিস্টদের কথা বলা হচ্ছে না, বাট বলছে একটা সাইকোলজি অ্যাকোয়ার করতে হবে which ultimately motivates you for dominance. তার মানে তোমাকে কালচারালি এন্ড সাইকোলজিক্যালি কোন জায়গায় যেতে হবে? ডমিন্যান্টের জায়গায় যেতে হবে। সেটা কিভাবে যাবে? ট্রান্সফরমেশন অফ এ সোশ্যালিস্ট স্টেট, এটা কন হয়ে আছে, ক্যান হবে, cannot be successful without the proletariat's own organic intellectual forging and alternative hegemony. এই জায়গাটাতে প্রথম উনি হেজিমনির কথা বলছেন। হেজিমনি মিনস অবভিয়াসলি ডমিনেন্স। এখন এই কালচারাল ডমিনেন্সের কথা যখন উনি বলছেন, উনি সেখানে ক্লাসের কনসেপ্টে আসছেন। বলছেন যে সোসাইটিটাকে যদি মার্কসের মতো করে সাজাতে হয়, the cultural dominance should be guided by class. The culture has to be acquired by the class, and the class or one class will dominate over the other
in a communist society, in that case, that will be the proletariat class which will be dominating over the capitalists and literally establish a governance of the proletariat. এখন দেখো এই গভর্নেন্স থেকে শুরু করে সেই গভর্নেন্সের ফরে তুমি লিটারেচার লিখছো, তুমি পারফরমেন্স করছো, তুমি গান গাইছো, যেটা কমিউনিস্টরা দীর্ঘদিন করে এসছে, গণসঙ্গীত থেকে শুরু করে গণনাট্য, সবটাই এই পারফরমেন্সের আন্ডারে, যেটা একটা হেজিমনি তৈরি করারই চেষ্টা, যেটা একসময় কমিউনিস্টরা ওয়েস্ট বেঙ্গলে খুব সফলভাবে করেছিল। প্রত্যেকটা পাড়ায় এমনি ফাংশনেও দেখা গেছে যে রবীন্দ্রসঙ্গীত আর আধুনিক গান ওয়ার বিং রিপ্লেসড বাই গণসঙ্গীত। একটা সময় মানে আমরা ভুলে যেতাম যে কোনটা দুর্গাপুজো, দুর্গাপুজোর প্যান্ডেলে গণসঙ্গীত বাজতে শুনেছি, ঠিক আছে? দুর্গাপুজোর প্যান্ডেলে গণসঙ্গীত, পাড়ায় বাৎসরিক কালচারাল প্রোগ্রাম হচ্ছে, সেখানেও শুনছি ওরা আমাদের গান গাইতে দেয় না, নিগ্রো ভাই আমার পল রোকসার। এখন এইটা শুনলে বোঝা যায় যে আরে বাবা এটা তো সিপিএম এর মিটিং। বাট সেই সময় সেগুলো যে সিপিএম আলাদা করে বাজতো সেটা নয়। মানে the way CPIM government was able literally to establish a cultural hegemony could be an example. এটা কমিউনিস্টরা কিন্তু যেখানে রিভলিউশনারি সফল হয়েছে সেখানেই তারা করেছে। সর্দার হাসমি, এই নামটা বললে বোধহয় আরো ভালোভাবে বুঝবি যে কালচারাল ডমিনেন্স বা কালচারাল হেজিমনি স্প্রেড করার জন্য কমিউনিস্টরা কোন ধরনের রাস্তা নিয়েছিল। এই কালচারাল হেজিমনি থেকেই কিন্তু ক্লাস হেজিমনিতে যাওয়া যায়, একটা ক্লাস কনস্ট্রাকশনে যাওয়া যায়। বিকজ একটা মানুষ বই পড়ে যত না শেখে, একটা নাটক দেখে তার থেকে বেশি শিখবে, ঠিক আছে? আরে দেহাতি লোককে, হ্যাঁ দেহাতি লোককে যদি একটা গান শোনানো হয়, ওই বারে বারে লোগোকে যে গানটা আছে, ওই গানটা যদি শোনানো হয় তাহলেই সে বুঝবে যে বড় লোকদের সঙ্গে আমাদের কি তফাৎ। হ্যাঁ, তো এই সর্দার হাসমিও কিন্তু এই জিনিসগুলো ইউজ করছে, এবং ওয়ার্ল্ডে যেখানে যা হয়েছে কমিউনিস্ট মুভমেন্টের সঙ্গে কালচারাল মুভমেন্টটা লিটারালি জড়িয়েছে। এখন দেখো যেটা খুব মজার কথা, কি আবার মেসেজ টেসেজ পাঠাচ্ছে রে, গানটা শোনান একবার, গানটা শোনাবো? আচ্ছা গানটা শোনাচ্ছি। কোথায় গেল? হ্যাঁ স্যার, একবার ক্লাসে শুনিয়েছিলেন, একবার দারুণ লেগেছিল। শোনাচ্ছি। এই ধরনের গানগুলোই কালচারাল ডমিনেন্স এস্টাবলিশ করতে কমিউনিস্টদের হেল্প করে। আর্টিকেল 15 এরটা শোনাবো নাকি অরিজিনালটা শোনাবো? না রিয়েলটা, অরিজিনাল, ওই তো প্রথমে যেটা রয়েছে। অরিজিনালটা শোন তাহলে। কিছুই তো শোনা যাচ্ছে না। সাউন্ড আসছে না স্যার। সাউন্ড আসছে না? না, এইটাই হচ্ছে তোর জুমের একটা বড় জুমের প্রবলেম। প্রবলেম, হ্যাঁ জুমের এটাই প্রবলেম। জুমে শেয়ার করলে শেয়ার সাউন্ড ওঠে। এইবার দেখ তো, ऐसी अलग से এবার আসে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আসছিল। कब तो लग जाए दग से कब तो लग जाए दग से बड़े बड़े लोगन के बंगला दो बंगला, बड़े बड़े लोगन के बंगला दो बंगला, बड़े बड़े लोगन के बंगला दो बंगला, बड़े बड़े लोगन के बंगला दो बंगला। और भैया एसी अलग से और भैया एसी अलग से हमरे गरीबन के झोपड़ी जुलुमवा, हमरे गरीबन के झोपड़ी जुलमवा, हमरे गरीबन के झोपड़ी जुलुमवा, हमरे गरीबन के झोपड़ी जुलमवा। बरसे से पानी चूहे टप से बरसे से पानी चूहे टप से कब तो लग जाए धक से कब तो लग जाए धक से बड़े बड़े लोगन के पूड़ी और रबड़ी, बड़े बड़े लोगन के पूरी और
और रबड़ी, बड़े बड़े लोगन के पूड़ी और रबड़ी, बड़े बड़े लोगन के पूड़ी और रबड़ी, और भैया हलवा अलग से, अलग से, और भैया हलवा अलग से, अलग से, हमरे गरीबन के रोटी जुलुमवा, हमरे गरीबन के रोटी जुलमवा, हमरे गरीबन के रोटी जुलुमवा, हमरे गरीबन के रोटी जुलमवा, खाए से पेट में गड़ी जाए हक से। এবার যদি তুই একদম performance দিবি, একদম গ্রামের ভেতরে performance। कहाँ पे अरे कहाँ पे लग जाई धक से कहाँ पे लग जाई धक से अरे बड़े बड़े लोगन के महलया टारी ए बड़े बड़े लोगन के महलया टारी और এবার যদি সাবদার হাসমির যদি অভিনয় দেখিস, সাবদার হাসমির অভিনয় এখানে একটা আছে, হ্যাঁ এখানে না সাবদারকে নিয়ে অভিনয় আছে, সাবদারের একটা রেকর্ডিং আছে কি? তো সেম গানটা আর্টিকেল 15 এ রিপিট করেছে। আর্টিকেল 15 এ রিপিট করেছে বলতে আর্টিকেল 15 তো ওই জন্যই করেছে। এটা তো সফদর হাসমির শাহাদাত দিবস, যেটা সফদরের একটাও আছে কি যেখানে অভিনয় দেখা যাবে, এইটাই কিছু কিছু পাবে। এই 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 ডকুমেন্টারিটা কেউ দেখিস, দ্য ডেথ এন্ড লাইফ অফ সফদার হাসমি। Good evening. Welcome to the People's Forum. How's everyone doing? এখানেও নেই। যাই হোক, মোরাললেস গণনাট্যটা কেমন হয় যদি দেখা যেত, কয়েকটা পারফরমেন্সে ভালো হতো। স্যার হাল্লা বোলটা দেখুন করা আছে, একজন করেছে। এটা হাল্লা বলটা তো করেছে, কিন্তু সেটা কি সাবদারেরটা আছে? না এই তো হাল্লা বল আছে, কিন্তু সাবদারের তো এই গানগুলো বা এই ধরনের যে ছোট অ্যাক্টিং গুলো, দিস হ্যাড অলওয়েজ বিন, দিস হ্যাড, আজকে মার্কসিজম পড়ানো হচ্ছে অভিজিৎ, মার্কসিজমটা যে শেষ করবো, হেজিমনি পড়ানো হচ্ছে। সো হেজিমনি, ইফ ইউ লুক এট হেজিমনি, তার একটা বড় পার্ট হচ্ছে কালচারাল ডমিনেন্স। আর সেই কালচারাল ডমিনেন্সের জায়গাটা মার্কসিজমে কিভাবে আসে, সেটা বলতে গিয়েই মেনলি এটা বলা হচ্ছে যে কালচারালি যখন এই জিনিসগুলো হয়, এই কালচারাল ডমিনেন্সের জায়গাটা হ্যাড অলওয়েজ বিন আ ভেরি প্রিভ্যালেন্ট কনসেপ্ট ইন মার্কসিজম, যেখানে এরা সবসময় এসে কালচারাল ডমিনেন্সের জায়গা। কারণ কালচারাল ডমিনেন্স, পলিটিক্যাল ডমিনেন্স দুটো আসতে গেলে কিভাবে আসতে হয় দেখো, এখানে ডাইরেক্ট গ্রামসি বলছে ট্রান্সফরমেশন অফ a socialist state cannot be successful without proletariat's own organic intellectual forging an alternative hegemony। এখন এই হেজিমনিটা মানে কি? হেজিমনি মানে হচ্ছে লিটারালি কালচারাল ডমিনেন্স। হেজিমনি ডমিনেন্স কথাটাকে বললো, বাট হেজিমনি দিয়ে যেটা বলা হয় সেটা কালচারাল ডমিনেন্স, and Marxism always believes that it needs to come through the dominance of the class, and কালচারের কনস্ট্রাক্টর মধ্যে এখানে কিন্তু ক্লাসের কনস্ট্রাক্টটা মিশে আছে। এই ক্লাস কনস্ট্রাক্ট কিন্তু ডিসাইড করে তার কালচারটা কি মনে হয়, এবং সেটাকে যদি হেজিমনির জায়গায় নিয়ে যেতে হয়, দ্যাট মিনস দ্য ক্যাপিটালিস্ট দে ওয়ার হ্যাভিং আ রিপ্রেসিভ হেজিমনি ওভার the proletariat with the help of superstructure। আর সুপারস্ট্রাকচারের মধ্যে একটা জায়গা কিন্তু এডুকেশন, সেই সুপারস্ট্রাকচারের একটা বেস পয়েন্ট এডুকেশন, কালচার, এই জায়গাগুলোকে বা কালচারাল ইনস্টিটিউশন, এই জায়গাগুলোর হাত দিয়ে গ্রামসির মতো লোকেরা বলছে যে না, প্রলেতারিয়াতদেরও একটা কালচারাল ডমিনেন্স তৈরি করতে হবে। দ্যাট মিনস প্রথমত দে হ্যাভ টু কিপ এ মেন্টালিটি দ্যাট দে উইল ডমিনেট, আর তার জন্য তাদের কি করতে হবে? দে নিড টু বি এডুকেটেড।
কখনো যদি প্রলেটারিয়েট তার নিজের লোকেদের তৈরি একটা কালচারাল মোটামুটি একটা অ্যাম্বিয়েন্স না তৈরি করতে পারে, একটা অর্গানিক কালচারাল বডি না তৈরি করতে পারে নিজেদের, their cultural dominance will never be complete or fruitful. তুমি এই গানটা যদি দেখো, এই যে কাহাব তো লাগি যায় ধাকসে, প্রথমে যারা গাইছিল এরা কারা ছিল? তুমি সাবানা হাসমিকে একবার দেখলে, কিন্তু সাবানা হাসমি ছাড়াও ওখানে কিন্তু যারা গাইছিল they belonged to the proletariat class. তাদেরকে দেখে, চোখ মুখ দেখে, তাদের অ্যাপিয়ারেন্স, পোশাক আশাক দেখে বোঝা যাচ্ছে, কথাবার্তার টোন দেখে বোঝা যাচ্ছে যে they didn't belong to bourgeoisie, whereas সাবানা হাসমির মতো লোক কিন্তু bourgeoisie-তে বিলং করে। দ্যাট মিনস যদি জিনিসটাকে সবার সামনে পৌঁছে দিতে হয় প্রলেতারিয়াতদের মধ্যে, তাহলে কিন্তু প্রলেতারিয়াতদের মুখই লাগবে। লিটারালি যে জায়গাটা এই কদিন আগে আমার সঙ্গে একজন কমিউনিস্ট বন্ধুর কথা হচ্ছিল, and he was asking যে তোর কি মনে হয় এত চেষ্টা করেও একটা কারেন্ট গভর্নমেন্টের এত করাপশনের পরেও why the communists are not being able to emerge as a successful party? Then I said that দেখো বাবা, ওয়েস্ট বেঙ্গলে যে পলিটিক্সটা হচ্ছে that is a class politics and caste politics. কমিউনিস্টদের যদি এখানে আসতে হয় তাহলে ক্লাস এন্ড কাস্ট পলিটিক্স এর মধ্যে দিয়ে আসতে হবে। সেই ক্লাস এন্ড কাস্ট পলিটিক্সটাকে এমন ভাবে প্রেজেন্ট করে আসতে হবে which becomes beneficial for the class and caste and which ultimately resort to a classless society. কিন্তু সেই ক্লাসলেস সোসাইটির কথা ভাবতে গেলে ওই ক্লাস স্ট্রাকচারের মধ্যে দিয়েই আসতে হবে, কাস্টলেস সোসাইটির কথা ভাবতে গেলেও কাস্ট স্ট্রাকচারের মধ্যে দিয়ে আসতে হবে। তখন বলছি কিভাবে? ওয়েস্ট বেঙ্গলে দেখো 90% লোকজন তো খেটে খাওয়া লোকজন, আর তার মধ্যেও ওই 90% 60% বিলং টু শিডিউল কাস্ট এন্ড মাইনরিটি। আর তোমার সামনে বসে আছে একজন মহিলা, মহিলা সেন্টিমেন্ট কাজ করে। দ্যাট মিনস এমন মহিলাকে তুলতে হবে যে ওই শিডিউল কাস্টদের কথা বলবে, শিডিউল কাস্টদের ভাষায় কথা বলবে। তোমরা এত নেতাদের সামনে আনছো, তোমরা দেবলীনা হেমব্রমের কথা ভুলে যাচ্ছ, তোমরা মীনাক্ষী মুখার্জির কথা ভুলে যাচ্ছ, তোমরা আমাদের বালির ওই মেয়েটিকে বেশি হাইপ দিচ্ছ, দিও না, কারণ ও বৃন্দাবরাতের মতো দেখনদারি ছাড়া ওর ভেতরে কিছু নেই। আছে, ইন্টেলেকচুয়াল সাইডটা দেখতে পারবে, বাট রিভলিউশনারি অ্যাঙ্গেলে কিছুতেই দীপশিতা কোনো কাজ লাগবে। তাহলে কি করতে হবে না, দেবলীনা হেমব্রমকে কেন আনতে হবে? বিকজ দেবলীনা হেমব্রম বিলংস টু দ্য শিডিউলড ট্রাইব। তাহলে মাইনরিটির মধ্যে, মানে শিডিউল কাস্ট এন্ড সাবঅল্টার্ন এই সেকশনটার মধ্যে পড়ছে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এই সেকশনটায় পড়ছে। তাহলে এর কথাটা কিন্তু ক্লাস পলিটিক্স এর, সরি, কাস্ট পলিটিক্স এর কাজে লাগবে। আর অন্যদিকে ইফ ইউ লুক এট মীনাক্ষী, মীনাক্ষী পুরুলিয়ার ভাষায় কথা বলে, একদম মাটির ভাষা, খেটে খাওয়া মানুষের ভাষা, আবার নামের সঙ্গে মুখার্জিটাও জড়িয়ে আছে। সুতরাং ক্লাস কাস্ট দুটো দিক থেকেই সাপোর্ট টানবে মহিলা, এদেরকে সামনে আনো। মানুষ তার নিজের রিপ্রেজেন্টেটিভ দেখতে চায়, মানুষ এমন কাউকে দেখতে চায় না যার সঙ্গে সে কোনো কিছুকে অ্যাটাচ করতে পারে না। তাই যতই তোমরা ছেলেদের দিয়ে বা এমন লিডারদের দিয়ে করো যারা আপার কাস্ট প্লাস ম্যান, তাদেরকে দিয়ে অন্তত মমতা ব্যানার্জি এগেনস্টে লড়তে পারবে না। তো মমতা ব্যানার্জিও ক্লাস এন্ড কাস্ট পলিটিক্স খেলতে গিয়ে সামনে ছত্রধর মাহাতোকে দাঁড় করিয়েছিল, ঠিক সেই রকম তোমাকে একজন হেমব্রমকে দাঁড় করাতে হবে, এবং ওই হেমব্রমকে দাঁড় করিয়ে মীনাক্ষী মুখার্জিকে দিয়ে ব্যাপারটাকে তুলে আনতে হবে। তাহলে এই যে জায়গাটা, এইটা কিন্তু আমি বলেছিলাম একমাত্র এই গ্রামসের হেজিমনির কনসেপ্টের উপর ভর করে। কেন? বিকজ ওই যে বললাম যে প্রলেটারিয়েটকে কালচারাল সুপিরিয়রিটি দেখাতে গেলে নিজের একটা অর্গানিজম তৈরি করতে হবে, কিন্তু সেটা কার হেল্প নিয়ে তৈরি করবে? দেখো, প্রত্যেকটা ডেমোক্রেসিতে দেখা যায়, প্রত্যেকটা ক্যাপিটালিস্ট ইকোনমিতে দেখা যায়, among the bourgeoisie there are certain people who are sympathetic for the cause of the proletariat. যেমন তুমি এখানে শাবানাকে দেখালাম, আমাদের দেশে যে সমস্ত ইন্টেলেকচুয়ালরা আছে যারা একটা সময় কমিউনিস্টদের হেল্প করেছিল, তাদের মধ্যে যে সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়,
বিষ্ণু দে, বা এখন তুমি যদি দেখো কৌশিক সেন, বা এই সরকারের আমলে দেখো তুমি যদি সুবোধ সরকার, শাওলি মিত্র, এদেরকে তো তুমি বলতে পারবে না যে দে বিলং টু দ্য প্রোলেটারিয়েট ক্লাস। এরা প্রোলেটারিয়েট তুমি বলতে পারবে না, এরা প্রচুর প্রচুর টাকা পয়সা আলালো, কিন্তু এদের সিম্প্যাথিটা দরকার। খালি ঋত্বিক ঘটককে দিয়ে গণনাট্য হয়নি, কিন্তু বিজন ভট্টাচার্যের মতো লোকও ছিল সেখানে। কমিউনিস্টদের সময় কমিউনিস্ট লিটারেচার খালি প্রেমেন মিত্তির বলে যায়নি। সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো বড় লোকও ছিল। শীর্ষেন্দুর একটা ইন্টারভিউ করছিলাম, বলছে সুনীল এতটাই বড় লোক যে সুনীলের পক্ষে গাড়ি ছাড়া কোথাও যাতায়াত করা সম্ভব হয় না, এবং সে ওই জায়গাটাতেই থাকে বলে সুনীলের লেখায় আমরা একটা জিনিস খুব কম পাই, সেটা হচ্ছে মাটির রিয়েলিটিটা কম পাই, কারণ সুনীল মাটিতে হাঁটে না। এবং সেটা খুব স্বাভাবিক। আমারও পড়ে সুনীল পড়ে মনে হয়েছে হ্যাঁ সুনীল অনেক ডিপে ঢোকে মানুষের সাইকোলজির, কিন্তু মাটির গন্ধ নেই সুনীলের লেখায়। বস্তির গন্ধ পাবে না যেটা সমরেশের লেখায় পাবে, যেটা রবিশঙ্কর বলের লেখায় পাবে। সুনীলের লেখা একটু সফিস্টিকেটেড। ওখানে যদি কোনো খুব সাধারণ বামপন্থী মানুষকেও দেখানো হয়, যেমন হে মহাজীবন উপন্যাসটা যদি পড়িস দেখবি, কিন্তু এরা কি ছিল, এরা কমিউনিস্টদের প্রতি সিম্প্যাথেটিক ছিল। সো দ্যাট ইজ দ্য থিং আই এম সেইং, দ্যাট প্রোলেটারিয়েটদের এই সিম্প্যাথেটিক বুর্জোইসি ইন্টেলেকচুয়ালদের কাজে লাগাতে হবে, কাজে লাগিয়ে নিজেদের এডুকেটেড করতে হবে, নিজেদের পলিটিক্যালি অ্যান্ড কালচারালি একটা ডমিনেন্ট জায়গায় নিয়ে যেতে হবে, যেটাকে গ্রামসি হেজিমনি বলছেন। ঠিক আছে? The notion of hegemony is effectively metonymic affirmation of the dialectical relationship between economic and superstructural affairs. এই যে যেটা শুরুতেই বললাম যে সুপারস্ট্রাকচারটাকে কাজে লাগিয়ে উনি ইকোনমিক জায়গাটায় আসতে চাইছেন, ডমিনেন্সটা তৈরি করতে চাইছেন, উনি বলছেন এটা ডায়ালেকটিক্সেরই পার্ট। দেখো ক্রিটিককে দিয়ে তিনি একটা কথা বলছেন যে ইন আ কালচারাল হেজিমনি ইফ দ্য ক্রিটিক ইজ রাইটিং ফর দ্য প্রোলেটারিয়েট, তার কাজটা কি হবে? ক্রিটিকের কাজ কিন্তু হবে, the critic's task is one of harmonizing with the general culture and political struggle towards a socialistic order. গ্রামসি কিন্তু, আমি এর আগের ক্লাসে বলেছিলাম, মার্কসিজমের দুটো ভাগ। যদি তুমি কমিউন চাও, যেখানে কয়েকজন মাত্র কমিউনিস্ট লিডার ডেমোক্রেসিটাকে তুলে দিয়ে তারাই গোটা দেশটা চালাবে, those leaders will belong to the proletariat class, সেটা হচ্ছে কমিউন। বাট যদি তুমি ডেমোক্রেসির মধ্যে দিয়ে আসো, that the communist will become a communist party and will take part in the election process, ইলেকশন প্রসেসের মধ্যে দিয়ে ডেমোক্রেসি থ্রুতে তারা কোথাও গিয়ে একটা কমিউনিস্ট মেন্টালিটি এস্টাবলিশ করার চেষ্টা করবে, কমিউনিস্ট কালচারাল হেজিমনি তৈরি করার চেষ্টা করবে, দ্যাট ইজ সোশ্যালিজম। সো ক্রিটিককে কিন্তু যেটা উনি বলছেন, গ্রামসি বলছেন, a critic's work is analyzing the literature in a way that will ultimately lead the general cultural and political struggle towards the socialistic order. Like তুমি কোনো একটা খবরের কাগজে কোনো একটা ঘটনা, কোনো একটা লেখালেখি নিয়ে প্রবন্ধ লিখছো, এমন ভাবে জিনিসটাকে ডিল করবে, লাইক যেভাবে জার্নালে, খবরের কাগজে লেখালেখির মাধ্যমে মানুষ প্রভাবিত হয়, ঠিক সেইভাবে চ্যানেল করবে। তুমি তাকে এমন ভাবে দেখাবে যেন তার মনে হয় হ্যাঁ প্রত্যেকটা জিনিসের ভেতরে একটা সোশ্যালিস্ট কজ রয়েছে। So this is what hegemony is. এরপরে আমরা ব্রেখটকে নিয়ে পড়বো। ব্রেখট 1898 থেকে 1956 জার্মানি। দেখো ব্রেখটের মেইন কাজটা কিন্তু থিয়েটার নিয়ে, এন্ড থিয়েটারে উনি যে কনসেপ্টটা দিচ্ছেন সেটা হচ্ছে এপিক থিয়েটার। ঠিক আছে? এখন এপিক থিয়েটারের মধ্যে উনি যেটা বলছেন অ্যালিয়েনিয়েশন এফেক্ট। Mainly epic theater concept bolte uni je jinishta Brecht is trying to say is that when we literally watch a drama or a play being acted, we generally sympathize with the characters and sympathize with the situations, and we forget the surrounding, we forget in which world we are living in, and we start living in the
literally a fictional world of those characters, and we forget our surroundings. Brecht is saying no, the play must target. Look, he's not using the term drama, he's using the term play, because drama is a term with grandeur, but play is a term which focus on the mundane reality. প্লে আর ড্রামার মধ্যে এই শব্দ দুটোর মধ্যে একটা সিগনিফায়ার সিগনিফিকেন্টের পার্থক্য আছে। কারো কিছু বলার আছে বাবা? মাইক অন আছে কার? অমিতের। সো সেই জায়গায় দাঁড়িয়ে উনি বলছেন না, এইভাবে ইনভলভ হয়ে গেলে চলবে না। one should not involve himself or herself in that fictional world. Rather, it is the duty of the dramatist to literally represent the functions of the working class through his drama and their problems, seta bolbe, and will present the mundane reality. Obviously he may use myths and anything, but the realistical element should be there, and it is the duty of the dramatist to remind the audience that they are literally given an ideal situation. They are watching a drama which is not something real. That is called the alienation effect or the V effect. Okay, a V effect এর কথা উনি বলছেন, and উনি এই এপিক থিয়েটারের কথা বলছেন। যেমন এপিকের ক্ষেত্রে আমরা অনেকগুলো মেশিনারি ইউজ করে থাকি to make it an epic, an elaborate machinery. এই রকমই এই এপিক থিয়েটারের ক্ষেত্রে an elaborate machinery, stage function, props, lighting, then acting capability and some acting qualities are being used, acting devices are being used to let the audience alienate from the fictionality and remember that the reality is worse. যেমন তোমরা যদি 3 পয়সার পালা গান দেখো, 3 pennies opera, আমি যদি একটু দেখাতে পারি তার স্টেজ স্ট্রাকচারটা। 3 penny opera, look at this. Excuse me, sir. Look at the very beginning. I have a ticket to be in here. I'm sorry, there's no panhandling here today. There's no what? There's no An actor panhandling. is talking with What are the you No audience. panhandling. What are you talking about? I hear you picked every pocket in the house.